আচ্ছা শোনো, এটা হলো আমার বাড়ি, এটা আমার বাসা। আমি এখানে ভাড়া থাকি। তুমি এখন সম্পূর্ণ সেফ আছো, নিরাপদে আছো, আর কোনো ভয় নাই। তবে তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার নাম কি? আমার নাম সারা। আচ্ছা সারা, রেল লাইনে আত্মহত্যা করার জন্য গেছিলে কোন দুঃখে বলো তো? আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নাই। এই পথটাই আমি বেছে নিয়েছি। আমার ছোটবেলা মা বাবা সবাই মারা গেছেন। আমি মামা মামির সংসারে থেকে মানুষ হয়েছি। আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছি। আমার ইচ্ছা আমি আরও লেখাপড়া করব। আমি ভবিষ্যতে বড় কিছু হব। কিন্তু আমার মামা মামি এক গাঞ্জাখোর মদখোরের সাথে টাকার লোভে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। সেজন্য আমি বাড়ি থেকে বের হয়ে কোনো উপায় না পেয়ে রেল লাইনে গেছি মরার জন্য। তুমি শেষমেশ মরণটাকে বেছে নিলে। আত্মহত্যা মহাপাপ, তুমি কি জানো না? এছাড়া যে আমার আর কোনো পথ নাই। আমি আর কি করতাম, কোথায় যেতাম? আমি কিছু চিনি, কিছু চিনি না। লাস্টে বাধ্য হয়ে আমি এই রেল লাইনে মরতে গেছিলাম। শোনো সারা, তুমি একটা শিক্ষিত মেয়ে এবং সুন্দরীও বটে। তোমার মতন মেয়েদের মুখে এই সমস্ত কথা মানায় না। ঠিক আছে, তোমরা যদি এই সমস্ত কথা বলো তাহলে আমরা যারা মূর্খ, গাইয়া খ্যাত দিনমজুর, আমরা কি করব বলো? এই দেখো তুমি আমার যখন 8 বছর বয়স তখন আমার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমি ওই শুধু। আমি মানুষের উষ্টালাতি খাইতে 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 এতটুকু বড় হয়েছি। এখন আমি শহরে আইসা দিনমজুরের কাজ করি আর জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি। জীবনে এত কষ্ট করেছি, কখনো তো বলি নাই যে আমি বেঁচে থেকে লাভ নাই, আমি আত্মহত্যা করে মরে যাব। আমি কখনো এটা ভাবি নাই। আমি জীবনের সাথে যুদ্ধ করতে করতে এখনো বেঁচে আছি। আপনি তো পুরুষ মানুষ আর আমি তো মেয়ে। আপনার সাথে কি আমার জোড়া? আমি পদে পদে আমার বিপদ, যেখানেই যাব সেখানে মানুষ আমাকে ভোগ করার জন্য চেষ্টা করবে। আর আপনি তো পুরুষ, আপনার তো কোনো এই সমস্ত ভয় নাই। আপনি আমাকে কেন বাঁচাইলেন? এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি মরে গেলে তো ভালো হতো। চুপ করো সারা, আর কখনো মরার নাম মুখে নেবে না। আমার সামনে একটা মেয়ে আত্মহত্যা করে মরে যাবে, সেটা আমি সইতে পারবো না। সেই জন্যই তোমাকে বাঁচিয়ে নিয়ে আসছি। তোমার যাওয়ার জায়গা নাই মানে তোমার কোথাও যাইতে হবে না। তুমি আজ থেকে এখানেই থাকবে। এটা আমার রুম, তুমি এখানেই থাকবে। কি বলেন এসব? আপনার একটা রুম, আপনি এখানে থাকেন, আর এই ঘরে আমি একটা অবলা মেয়ে, আমি কিভাবে থাকবো এখানে? আর তাছাড়া সমাজ বলে একটা কথা আছে। সমাজের মানুষ, পাড়ার মানুষ কত কিছু বলবে। এক রুমের মধ্যে দুজন থাকলে, অবিবাহিত ছেলে মেয়ে দুজন থাকলে মানুষের নানান কথা তুলবেন, অপবাদ দিবে। সেটা সহ্য করতে পারবো না। তাহলে তো সমস্যা হয়। আরেকটা অপশন আছে, তুমি চাইলে আমাকে বিবাহ করতে পারো। তোমারও দুনিয়াতে মা বাবা নেই, মামির ঘরে মানুষ হয়েছে। আর আমিও একজন এতিম, আমারও মা বাবা নেই। আমিও মানুষের উসলাতি খাইতে খাইতে এ পর্যন্ত এসেছি, এত বড় হয়েছি। এখন তুমিও এতিম, আমিও এতিম। তোমারও তিনকুলে কেউ যাওয়ার জায়গা নাই, আমারও যাওয়ার জায়গা নাই। তবে আমি এখানে ভাড়া নিয়ে থাকি, তুমি চাইলে তুমি আমার সাথে সারা জীবন কাটাতে পারো। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করব। আমি লেখাপড়া করে বড় কিছু হব। সেই জন্য আমি বিয়ার বয়ে বাড়ি থেকে চলে আসছি। আর এখন আইসা এখানে উঠলাম, এখানেও একই পরিস্থিতি। কি করব? শোনো সারা, আমি মানুষের স্বাধীনতাকে হস্তক্ষেপ করি না, আমি মানুষের স্বাধীনতাকে সম্মান করি। তুমি লেখাপড়া করতেছ, বেশ ভালো কথা, সমস্যা নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, এখানে থাকবা, তোমাকে একটা কলেজে ভর্তি করে দিব, তুমি সেখানে লেখাপড়া করবা। ঠিক আছে? তোমার লেখাপড়ার দায়িত্ব সমস্ত আমার, সমস্ত খরচ আমি দিব, আমি যোগাবো। আমি দিনমজুর করি, মণি খাড়ি, বদলি খাড়ি, রিক্সা চালাই, গাড়ি চালাই, যাই করি না কেন তোমার লেখাপড়ার যোগান আমি দিব। তোমার আমি এই কথা দিলাম। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার সমস্ত খরচপাতি আমি তোমাকে দিব, এবং তোমার লেখাপড়া শেষ অবধি আমি তোমাকে লেখাপড়া করার সুযোগ দিব। আপনি কি বলছেন এসব? এটা কি সম্ভব হবে আপনার দ্বারা? আপনি সাধারণ দিনমজুরের কাজ করেন, সংসার চালাই, আমাকে লেখাপড়া করার খরচ আপনি কোথা থেকে আনবেন? তোমার তো টেনশন করার দরকার নাই। তোমাকে লেখাপড়ার দায়িত্ব আমার। দরকার পড়ে আমার বাপের বাড়ির যে ভিটা আছে সে ভিটা বিক্রি করে আমি তোমাকে লেখাপড়া করাবো, কোনো সমস্যা আছে? তাও যদি না হয়, নিজের শরীরের রক্ত বিক্রি করে তোমাকে লেখাপড়া করাবো। তাও তোমার ইচ্ছার যেন পূরণ হয়। ঠিক আছে? তাহলে তুমি যদি রাজি থাকো তাহলে চলো আমরা কাজে অফিসে যেয়ে
বিয়ে করে নেই। পৃথিবীতে এত ভালো মানুষ এখনো আছে, আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আপনি আসলেই একজন বড় মাপের মানুষ। ঠিক আছে, তাহলে চলুন কাজে বসে যাই আর বিয়ে শাদী করি। আজ থেকে আর তোমার কোনো টেনশন নাই, ঠিক আছে? সব টেনশন দূর হয়ে গেছে, এখন টেনশন হলো আমার। এই হলো তোমার সংসার, তোমার সংসার তুমি বুঝে লও, গুছাও। তোমার সংসার তুমি গুছায় রাখো, ঠিক আছে? আপনার মতন স্বামী এই পৃথিবীতে থাকলে আর কিছু লাগে? আর কিছু লাগে না। যে কোনো জিনিস জয় করে চলে আসা যাবে। আপনার মতন স্বামী পাই আমি খুব গর্বিত। আমার খুব গর্ব হচ্ছে আজকে যে আপনার মতন এত একটা ভালো একটা স্বামী পাইছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি সারা জীবন যেন আপনার বুকে মাথা রেখে মরতে পারি। আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। সংসার এবং লেখাপড়া দুটোটাই মন দিয়ে করা চাই, ঠিক আছে? তোমার যা সাপোর্ট লাগে আমি তো আছি, কোনো ব্যাপার না, ঠিক আছে? কি ব্যাপার সারা, এখন রাত বাজে 12টা, তুমি এখন বাড়িতে আসলে? ইদানিং তোমার কি হয়েছে বলো তো? প্রায় সময় তোমারে দেখি তুমি রাত্রে রাত্রে বাড়িতে ফিরো। প্রায় সময় তোমাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, এঙ্গেজ দেখায়, ব্যস্ত দেখায়। প্রায় সময় তোমার মোবাইল অফ দেখায়। কারণটা কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে তুমি মুর্গ সুর্গ মানু, অত সব বুঝবে না। লেখাপড়ার পরে একটু কাজ ছিল, বান্ধবীদের সাথে একটু ঘুরতে গেছিলাম আর কি, একটা পার্টিতে, সেই জন্য দেরি হয়েছে। তুমি কি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করে থাকি? তুমি আমাকে একটা ফোন দিয়ে বলতে পারতে, তাই না? তুমি কি রাত্রেবেলা আমার সাথে ঝগড়া করবে? ঝগড়া করার জন্য বসে আছো? আমার ঝগড়া করা মোটেও মোট নেই। আমি খুব ক্লান্ত, আমি এখনই শুয়ে পড়ব। বাতি নিভিয়ে তুমি শুয়ে পড়ো। তোমার সাথে ঝগড়া করার মুড নিয়ে আমি বসে থাকি নাই। ঝগড়া করার মোটেও আমার ইচ্ছে নেই। তোমার জন্য অপেক্ষায় রয়েছি, খানা খাবো, আর তুমি বলছো এখন বাতি নিবে শুয়ে পড়ার জন্য। কেন তুমি খানা খাইবা না? তোমার জন্য তো অপেক্ষায় আছি, দুজনে মিলে একসাথে খানা খাবো। আমি খানা খাবো না, আমি খানা খেয়ে আসছি পার্টি থেকে, বন্ধুদের সাথে বিরিয়ানি খেয়ে আসছি। তুমি না খাইলে খাইয়া বাতি নিভিয়ে শুয়ে পড়ো। আমি খুব ক্লান্ত, প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আর হ্যাঁ শোনো, আরেকটা কথা, আজকের পর থেকে তুমি আমার ভার্সিটিতে যাবে না আমাকে নিয়ে আসার জন্য, দিয়ে আসার জন্য, ঠিক আছে? আজকে পার্টিতে যাওয়ার পরে অনেক মানুষে তোমাকে নিয়ে নানান কথা বলছে। আমি কিভাবে আমার স্বামী, তুমি যে আমার স্বামী, এটা কিভাবে পরিচয় দেই? আমি এই পরিচয় দিতে পারবো না ওদের সামনে। আমি বলতে পারবো না এমন একটা কালো স্বামী আমার জামাই, দিনমজুর একটা আমার জামাই, সেটা আমি বলতে পারবো না, কখনোই বলতে পারিনি আর বলতে পারবো না, ঠিক আছে? তুমি আর কখনো আমার সাথে যাবে না। কি বলছো সারা এসব? আমি তোমার স্বামী, আমি ভার্সিটিতে তোমাকে নিয়ে আসতে দিয়ে আসতে যাব না কেন? আর আমি তোমার স্বামী, এই পরিচয় ওদের কাছে দিতে তোমার এত লজ্জা কিসের? আমি তোমার স্বামী না? আজ 4 বছর ধরে তোমাকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, কোনো সমস্যা হয় নাই। আর ইদানিং তোমার সমস্যা হচ্ছে, কারণটা কি বলো? শোনো, আর কিছুদিন পরে আমি বিসিএস ক্যাডার হব। এই তো আর 2-3 মাস পরে বিসিএস পরীক্ষা দেব। তুমি দেখো, আমার এখন প্রচুর বন্ধু বান্ধব, ওরা অনেক বড় লোক, অনেক দামি দামি গাড়ি দিয়ে আসেন, মাঝে মধ্যে আমাকেও ড্রপ করে দেয়, এখানে সেখানে নিয়ে যায়। তো তুমি যদি ওদের সামনে আমার স্বামী পরিচয় দাও, তাহলে কি আমার মান সম্মান থাকে বলো তো? তুমি মোটেও আমার সাথে কখনো যাবে না আমাকে দিয়ে আসতে নিয়ে আসতে। আর কখনো রাস্তাঘাটে তুমি যে আমার স্বামী সেটা পরিচয় দিবে না। সেটা ঘরের মধ্যেই আমাদের স্বামী স্ত্রী, সেটা ঠিক আছে, কিন্তু বাইরে কখনো পরিচয় দেবে না, ঠিক আছে? ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, শুয়ে থাকো। আমিও খাবো না, আমিও শুয়ে পড়ি, ঠিক আছে? কালকে সকালে তাহলে তুমি একলাই ভার্সিটি চলে যাও। আমারও সমস্যা হয় না, 1টা ঘন্টা বাচ্চা গেল। তোমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা 2টা ঘন্টা আমার ইয়ে হয়, 2টা ভাষা, আমি 2 ঘন্টায় 2টা ভাষা কাম করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার মর্জি। আর যেহেতু আমি দিনমজুর, তুমি এত বড় একটা বিসিএস ক্যাডার হতে যাচ্ছ, তোমার সম্মানে তো আমার সম্মান, রাস্তাঘাটে চাই না তোমার সম্মান হানি হোক, ঠিক আছে? আমি তোমাকে রাস্তাঘাটেও কোনো কিছু জিজ্ঞাসা করবো না, আর কিছু বলবো না। আমরা স্বামী স্ত্রী আছি, ঘরের মধ্যে আছি, ঠিক আছে? আমাদের বিবাহ হয়েছে 4 বছর 3 মাস চলে। আজ পর্যন্ত সে আমার মুখে মুখে কখনো কথা বলেনি, কিন্তু আজ যখন জিজ্ঞেস করলাম তাকে এই সমস্ত কথাবার্তা, সে আমাকে মুখের উপরে কতগুলা কথা শোনাই দিল। আমি স্বামী, সে স্ত্রী। আমি তাকে জিজ্ঞাসা করতে পারি অনেক কিছু বিষয়ে, জানতে চাইতে পারি, কিন্তু সে আমার সাথে এরকম ব্যবহার করা কি ঠিক হয়েছে? জানি না তার মনে কি চলতেছে।
সে এখন লেখাপড়া করে অনেক বড় হয়ে গেছে, বিসিএস ক্যাডার হবে, সামনে পরীক্ষা। কিন্তু সে আমাকে অ্যাভয়েড করার কারণটা কি? তাহলে কি সে আমাকে ছেড়ে অন্য কাউকে পছন্দ করে নাকি ভার্সিটিতে লেখাপড়া করে? না, বিষয়টা আমার খতিয়ে দেখতে হবে। যাই হোক, ওটা ওকে বুঝতে দেওয়া যাবে না। শোনো শুভ, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তোমার আমার এই সম্পর্ক, তোমরা যে বড় লোক, তোমার বাপ মা কি মেনে নেবে আমার মতন একটা সাধারণ মেয়েকে? আরে বেবি, এসব নিয়ে তুমি টেনশন করছো কেন? আমার বাবা বড় লোক দেখে কি হয়েছে? তুমি তো দেখতে শুনতে খারাপ না, মার্শাল্লাহ, বিসিএস ক্যাডার হবা, তা তোমাকে মেনে নেবে না কেন? আর আমার বাপ মার আমি একমাত্র ছেলে, আমি তোমাকে ভালোবাসি, সেটা ওদেরকে বুঝিয়ে বললেই ওরা বুঝে নেবে। আর ওদের একমাত্র ছেলে আমি, ওরা চাবে না তো তাদের ছেলেকে হারাতে। ওরা না মানলে আমি তোমাকে নিয়ে দূরে কোথাও গিয়ে সংসার করবো, নো প্রবলেম। কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? আচ্ছা ঠিক আছে জান, আমি একটু হালকা হয়ে গেলাম। আমি খুব টেনশনে ছিলাম যে তোমার আমার সম্পর্কটা মেনে না নেয়। সমস্যা নাই, তাহলে তুমি আজকে বাসায় যাও, আমি বাসায় চলে যাচ্ছি, ঠিক আছে? শোনো সারা, তোমাকে একটা কথা বলি। তুমি বলছো তোমার তিন কুলে কেউ নাই, কিন্তু তোমাকে প্রায় সময় দেখি একটা ছেলে তোমাকে ভার্সিটিতে দিয়ে যায় আবার নিয়ে যায়। এটা তোমার কি হয়? কে লাগে তোমার এটা? ও হলো আমার দুঃসম্পর্কে চাস্তো ভাই। ও আমার পাশেই থাকে। মাঝে মধ্যে আমি একা একা আসতে গেলে রাস্তাঘাটের মধ্যে বকাটে ছেলেরা ডিস্টার্ব করে, তো সেই জন্য ওকে নিয়ে আসি। এখন তুমি আছো, তুমি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবা, আবার নিয়ে আসবা, কি পারবে না? তাহলে আর ওকে আসার দরকার নাই, আমি ওকে মানা করে দেবো না। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। প্রতিদিন আমি তোমাকে তোমার বাসা থেকে পিক আপ করবো, তারপরে আবার বাসায় ড্রপ করে দেবো। সমস্যা নাই, ঠিক আছে। আজকের পর থেকে আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে আবার ছেড়ে দিব এখানে। সারা, রাস্তা দিয়ে একটা ছেলের সাথে হেঁটে আসছিলে, ছেলেটা তোমার কি হয়? ও, ওটা ওটা আমার ফ্রেন্ড হয়, ভার্সিটির ফ্রেন্ড। আমরা একসাথে বিসিএস পড়তেছি। তোমাকে ইদানিং প্রায় সময় এই ছেলেটার সাথে ঘুরতে দেখি, ঘোরাফেরা করতে দেখি। শুধু কি বন্ধু না আর কিছু? তুমি তার কাছে এও বললে আমি নাকি তোমার দুঃসম্পর্কের চাস্তো ভাই। বাহ, স্বামীকে চাস্তো ভাই বানাই দিলা না? কি ব্যাপার, তুমি আমাকে এরকম ভাবে ঝাড়া করতেছো কেন? তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? তুমি কি আমার ইদানিং ফলো করো? না হলে আমি কোথায় যাই, কি করি, কার সাথে মিশি, তুমি সেগুলো কিভাবে দেখো? ফারদার আমাকে তুমি ফলো করবে না। আর তোমাকে একটা কথা খুলে বলে রাখি, তুমি আমাকে সন্দেহ করো না, আমি কোনো সন্দেহের কোনো কাম করি না। ওরা আমার ভার্সিটির বন্ধু, বাস বন্ধু পর্যন্তই। কাল থেকে ও আমাকে এসে বাসা থেকে পিক করবে, বাসা থেকে নিয়ে যাবে, আবার বাসা ছেড়ে যাবে, ওর গাড়ি আছে। তোমার কষ্ট করে বাসাতে যাইতে হবে না, কালকে রাত্রেও বলছি, আজকেও বলতেছি, ঠিক আছে? ওকে। তোমার সব কথার উত্তর দিতে পারবো না, আমার রাগ করতেছে তোমার সাথে কথা বলার জন্য। আর হ্যাঁ, তোমাকে যে বলছিলাম আমাদের সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ফাইনাল এক্সাম, বিসিএস পরীক্ষা, টাকা জমা দিতে হবে, পরীক্ষার ফি। তুমি কি টাকা সংগ্রহ করছো? টাকা ম্যানেজ হয়েছে? আগামীকালই লাস্ট ডেট, কালকেই টাকা পয়সা জমা দিতে হবে পরীক্ষার জন্য। না, টাকা এখনো ম্যানেজ হয়নি, তুমি চিন্তা করো না, কালকে লাস্ট ডেট তো, একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক অবশ্যই একটা ব্যবস্থা করবেন, তুমি টেনশন করো না। যাও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা চলো, ঠিক আছে, তুমিও খাওয়া দাওয়া করে তারপরে যাও। এখন চলো দুজনে মিলে খাওয়া দাওয়া করি। স্ত্রীর স্বপ্ন বিসিএস ক্যাডার হবে। এই তো 4 বছর লেখাপড়া করার পরে এখন বিসিএস ক্যাডার হওয়ার সময় এসেছে, পরীক্ষা দিবে। 1.5 লক্ষ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, এর সাথে আরও অনেক কিছু আছে। তাহলে 1.5 লক্ষ টাকা তো আমি ম্যানেজ করতে পারলাম না, 1 টাকাও। এখন কি করি, কই যাবো? তিনগুলো তো কেউ নাই, কার কাছে গিয়ে হেল্প চামো? যাই হোক, একটা পথ অন্তত আছে, নিজের কিডনি বিক্রি করা ছাড়া আর কোনো ভাও নাই। এ না হলে আর টাকা জোগাড় করতে পারবো না। যাই, পাশে একটা হসপিটাল আছে, এখানে কথা বলে দেখি আমার কিডনি একটা বিক্রি করতে পারেনি। মানুষ তো এক কিডনি দিয়ে বেঁচে থাকে, তারপরেও আমার ওয়াইফের, আমার স্ত্রীর আশাটা পূর্ণ হোক। যাই হোক, তার ছাড়া তো, আমি ছাড়া তো আর তার কেউ নাই। তার আশাগুলো পূর্ণ করতে হলে আমার এই কিডনি বেচতে হবে। যাই হোক, আল্লাহ ভরসা, হসপিটাল যাই, কথা বলে দেখি কি করা যায়। শোনো সারা, আর কোনো টেনশন নাই। তোমার টাকা সংগ্রহ করে
টাকাগুলা আমি ব্যাংকে তোমার ফি জমা দিয়ে আসছি। আর কোনো টেনশন নাই, এবার নিশ্চিন্তে পরীক্ষা দাও, ঠিক আছে? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, সামনে তো আমার পরীক্ষা। তো ওই জামাগুলো পুরানো হয়ে গেছে না, এক সেট নতুন জামা হলে পরীক্ষাটা দিতে ভালো হতো। পারবে আমাকে এক সেট জামা কিনে দিতে? আচ্ছা, সমস্যা নাই, পরীক্ষার ফি যতক্ষণ বা হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, তোমার জামার টাকাও ব্যবস্থা হয়ে যাবে। পরীক্ষার আরও বাকি আছে তো 15 দিন, এর ভিতরে ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। তুমি টেনশন করো না, মন দিয়ে লেখাপড়া করো। তোমার সাথে আমার কিছু কথা শেয়ার করতে হবে। তোমাকে অনেক দিন ধরে বলার ট্রাই করতেছি, কিন্তু বলতে পারতেছি না। শোনো, আমি এখন বিসিএস ক্যাডার। আমি তোমার সাথে আর ঘর সংসার করতে পারবো না। এই বদ্ধ ঘরের মধ্যে আমার আর থাকতে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আমি তোমার সাথে এই ছোট্ট ঘরের মধ্যে থেকে সংসার করতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, সে আমার লেভেলের, আমার স্ট্যাটাসের। আমি এখন বিসিএস ক্যাডার, সেও একজন বিসিএস ক্যাডার। আমি তার সাথেই ঘর সংসার করবো, তাকেই বিয়ে করব। আমি তোমার সাথে আর থাকতে পারবো না। আমি তোমার সাথে থেকে হাঁপিয়ে গিয়েছি, ঠিক আছে? আর আমি এখন যে ছেলেটাকে ভালোবাসি, সেই ছেলেটা তোমার চাইতে অনেক উন্নত, অনেক হ্যান্ডসাম, অনেক বড় লোকের ছেলে। অনেক ভালোবাসে আমায়, অনেক ভালো রাখবে আমায়। প্রতিদিন আমাকে গাড়ি দিয়ে নিয়ে যায়, নিয়ে আসে, তুমি দেখো না? এটাই আমার বয়ফ্রেন্ড। আমি ওকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, ঠিক আছে? তুমি আমার জন্য টেনশন করো না। তুমি আরেকটা বিয়ে করে তোমার লেভেলের, তুমি তাকে নিয়ে ঘর সংসার করো। কারণ তুমি আমার যোগ্য না। আমি কখনোই তোমাকে স্বামী হিসাবে পরিচয় দিতে পারবো না। কারণ আমি একটা বিসিএস ক্যাডার হয়ে আমার স্বামী দিনমজুর, এটা পরিচয় দিলে আমার মান সম্মান কিছু থাকবে না, ঠিক আছে? তুমি ভালো থেকো। বাহ, বাহ সারা, বাহ! তোমার মুখে আজকে এই কথা শোনার পরে আমি চমকে যাই নাই। কারণ তুমি আজকে বিসিএস ক্যাডার হয়েছো, তোমার মুখ থেকে এরকম কথা আসাই স্বাভাবিক। কারণ তুমি একদিন রেল লাইনে গেছিলা মরার জন্য, আর সেখান থেকে তোমাকে আমি বাঁচিয়ে এনে আমার এই রুমে তোমার থাকতে দিয়েছিলাম। আর সেই রুমটা আজকে তোমার জন্য বোরিং লাগে না? সেই ঘরে তোমার দম বন্ধ হয়ে আসে। তুমি ভুলে যেও না, এই ঘরে থেকে, এই ঘরে খেয়ে, আমার সংসার করে, আমার টাকা দিয়ে তুমি আজকে বিসিএস ক্যাডার হয়ে আসছো। তুমি আজকে তোমার মুখের মধ্যে এত সুন্দর সুন্দর কথা উঠতেছে, তাই না? তুমি যে ছেলেটাকে ভালোবাসো, ওই ছেলেটাই তোমার বিসিএস ক্যাডার বানায় নাই। আমি রিক্সা চালিয়ে, আমি দিনমজুরের কাজ করে তোমাকে বিসিএস ক্যাডার বানাইছি। তোমার তো ভুলে যেতে পারো না। তুমি ভুলে যাও না, তোমাকে লেখাপড়া করাইতে যাইয়া আমার জানবাড়ি খান খান করে ফেলেছি, মাথার গাম পায়ে ফেলেছি, রিক্সা চালিয়েছি, ঠেলা গাড়ি চালিয়েছি, হ্যাঁ, মুরগি বিক্রি করছি, রাস্তাঘাটে তরকারি বিক্রি করছি, কি করি নাই, মাটির কামড়তে ধইরা পাথর টানছি, সব কিছু করছি তোমার জন্য। তুমি ভালো থাকবে, তুমি সুখে থাকবে, তুমি লেখাপড়া করে অনেক বড় মাপের একটা মানুষ হবে। আর সেই তুমি আজকে আমাকে ছেড়ে চলে যাবে? তুমি ভুলে গেছো আমার অবদান, তাই না? কখনো ভালো মন্দ কিছু মনে চাইলে খাইছি না, তোমার কথা ভেবে খাইছি না। ভালো মন্দ তোমারে খাওয়াইছি, নিজে না খাইয়া। বাহ, তুমি সেরকমভাবে তার প্রতিদান দিলা। তুমি আজকে বড় লোকের একটা ছেলেকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে। যাই হোক, তুমি যখন তোমার অতীত ভুলে গেছো, ঠিক আছে, তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারো, তোমার এখন স্ট্যাটাস হয়েছে, তুমি বিসিএস ক্যাডার হয়েছো, তুমি ওকে নিয়ে থাকবা। তোমাকে তো আর ফিরানের মরদ নাই আমার। কারণ আমি একটা গেউয়া, খ্যাত, ভূত, দিনমজুর, কালো, কোনোভাবেই তোমার সাথে আমি যাই না। কিন্তু যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, ঠিক আছে না? যাই হোক, তোমাকে তো ধরে রাখার তো কোনো সুযোগ নাই। একটা কথা আছে না, কান দিয়া কি বান্ধিয়া রাখা যায়, যদি কেউ স্বইচ্ছায় না থাকতে চায়। তোমার পরীক্ষার ফিয়ের জন্য 1.5 লক্ষ টাকা একদিনে কেমন করে জোগালাম, কিভাবে জোগালাম, তুমি একবারও জানতে চাইলে না। তুমি জানতে না চাইলেও আজকে তোমাকে আমি বলে দেই, আমার শরীরের কিডনি বিক্রি করে এই 1.5 লক্ষ টাকা আমি জুগিয়েছি, শুধু তুমি পরীক্ষা দিবে বলে, তোমার মনের ইচ্ছা, আশাটা পূর্ণ করবে বলে
আর সেই তুমি পরীক্ষা পাশ করে আসা পরে আমার প্রতিদানগুলো এভাবে দিলে। যাই হোক, আমি কখনো তোমাকে অভিশাপ দিব না। তুমি ভালো থেকো, যেখানেই থেকো, যেভাবে থাকো, ভালো থেকো। তোমাকে স্যালুট।